আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি পরীক্ষার্থীরা, আমি জানি লাইফের এই স্টেজে তোমরা অনেক ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছ, অনেক হতাশায়, দুশ্চিন্তায়, উদ্বিগ্নতায় দিন অতিবাহিত করছো। এই উদ্বিগ্নতাগুলো বা এই হতাশা কিভাবে দূরীভূত করা যায়, তার জন্য বিশেষত আজকের এই ক্লাস লাইফে আসা। তো আজকে আমি কেমিস্ট্রির ওভারঅল টপিকগুলোই, অর্থাৎ চ্যাপ্টার বেসিস টপিকগুলো নিয়ে আলোচনা করব। যে টপিকগুলো থেকে প্রতি বছরই ঘুরে ফিরে বিভিন্ন টাইপের কোশ্চেন আসছে, অর্থাৎ যে টপিকগুলো তোমার ইনকমপ্লিট রেখে, অসম্পূর্ণ রেখে এক্সাম রুমে যাওয়া এক প্রকার বোকামি বলে মনে করছি। সোজা কথা, আজকে আমি পুরো চ্যাপ্টার গুলো, অর্থাৎ ওভারঅল বইয়ের ওভারঅল টপিক গুলো ইনশাল্লাহ আমি সামারাইজ করে দিব। তবে 2026 সালে যারা পরীক্ষার্থী, সো আমি এটা লাকি নাকি আনলাকি ব্যাচ তা জাজ করবো না, তবে বলবো তোমরা এক প্রকার একটা এক্সপেরিমেন্টাল ব্যাচ, এক্সপেরিমেন্ট ব্যাচ। প্রথমত কি করা হয়, যে একটা পুরাতন কারিকুলাম বাতিল করে নতুন একটা কারিকুলাম কি বহাল করা হয়। আবার এই নতুন কারিকুলামটা উইথড্র করে বাদ দিয়ে আবার পুরাতনটাই বহাল করে দেন এই পুরাতনটাকে আবার সংশোধন করা হয়, পরিমার্জন করা হয়, সিলেবাসটা নতুন করে প্রণয়ন করা হয়, শর্ট করা হয়। ইনফ্যাক্ট এই শর্ট সিলেবাসের মধ্যে আবার মানবন্টনটা চেঞ্জ করা হয়, সৃজনশীল একটা কমিয়ে দিয়ে কি 5টা সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাড করা হয়। এই যে বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট গুলো করা হচ্ছে, এই জন্য স্টুডেন্টরা সিলেবাস সম্পর্কে বা এই সায়েন্স রিলেটেড সাবজেক্ট সম্পর্কে একটা মিনিমাম নলেজ প্রাপ্তির আগেই দেখা যায় যে এক্সাম চলে আসছে, এরকম একটা সিচুয়েশন। এই জন্য অনেকের কাছে এটা বার্ডেন বলে মনে হচ্ছে। তো আমি বলবো, তো এই মোমেন্ট থেকে, এখন থেকেই তোমরা কিভাবে গুছিয়ে একটু প্রিপারেশন নিতে পারো, স্মার্ট ওয়েতে সামনের দিকে আগাতে পারো, একটু পড়াগুলোকে গুছিয়ে নিতে পারো, এটা আমার সর্বোচ্চ প্রচেষ্টা হিসেবে থাকবে ইনশাল্লাহ। সো প্রিভিয়াস ইয়ার্স গুলোতে যারা আমার কাছে পড়েছো বা আমার সাজেশনস গুলো যারা ফলো করেছো, সো তাদের রেজাল্ট আলহামদুলিল্লাহ আশানুরূপ কেমন হয়েছে, কেমন ভালো রেজাল্ট করেছে তোমরা অনেক সময় এটা দেখেছো, স্ক্রিনশট অনেক সময় আমি ফেসবুকে দিয়েছি আলহামদুলিল্লাহ। সো এর ধারাবাহিকতা হিসেবে ইনশাল্লাহ এই বছর থেকেও তোমাদের অনলাইন অফলাইন ইনফ্যাক্ট আমার এই সাজেশনস গুলো তোমাদের জন্য থাকবে। সো এখানে তো আমি সাজেশনস গুলো লিখে দিলাম, ফাইন, বাট তোমার স্ক্রিনশট নিয়ে নিবে, আমি ডিটেলস এখানে এক্সপ্লেন করবো। বাট মোস্ট ইম্পর্টেন্টলি, তোমাদের কাছে হয়তো বা এই বইটা অনেকের সংগ্রহে আছে, এটি নাটোর বৈশাগর লাইব্রেরিতে, আলাইপুর বৈশাগর লাইব্রেরিতে পেয়ে যাবে, বা নাটোরের বাইরে থেকে যারা নিতে চাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইনশাল্লাহ নিতে পারো। সো এখানে আমি সাজেশনস গুলা সংক্ষেপে প্রণয়ন করেছি, বিভিন্ন ট্রিক্স বা টেকনিক্স অবলম্বন করে যে বিভিন্ন টপিকগুলো প্রত্যেকটা অধ্যায় কিভাবে সহজে স্বল্প সময়ের মধ্যে আয়ত্ত করতে পারো, প্রিপারেশন কমপ্লিট করতে পারো, এই জন্য বিশেষ কিছু টেকনিক অবলম্বন করা আছে। তো আশা করি এটা অনেক কার্যকরী ভূমিকা পালন করবে। এই বছর যারা এসএসসি পরীক্ষা দিল, এই বই থেকে অনেক কমন পেয়েছে, যাদের কাছে অলরেডি বইটা আছে একটু কোশ্চেনগুলো মিলিয়ে দেখবে। ফাইন। সো যেটা বলছিলাম, প্রথমত চলে যাব আমি কেমিস্ট্রির চ্যাপ্টার বেসিসে, যে টপিকগুলো তোমার ওভারঅল একটা ধারণা, একটা ক্লিয়ার ভিউ থাকতে হবে, তাহলে বলা যায় তোমার 100% প্রিপারেশন ওকে। ফাইন। চ্যাপ্টার 3, কৌণিক ভরবেগ। চ্যাপ্টার 3 তে তোমার কৌণিক ভরবেগ রিলেটেড একটা নলেজ থাকতে হবে। তোমার বোরের পরমাণু মডেল থেকে পড়েছো, তাই না? কি mvr ইজিক্যাল টু n/2π। আজকে আমি কিন্তু ডিটেলস এক্সপ্লেনেশনে যাব না, আজকে জাস্ট আমি প্রত্যেকটা অধ্যায়ে কোন টপিকগুলো থেকে প্রশ্ন ঘুরে ফিরে আসে প্রতি বছর, এইগুলো জাস্ট সাজেস্ট করছি। কৌণিক ভরবেগ mvr ইজিক্যাল টু n/2π, সৃজনশীলে গ নাম্বারে অলমোস্ট অলমোস্ট সৃজনশীলে তুমি প্রিভিয়াস ইয়ার দেখবে এই কোশ্চেনটা থাকেই, যে একটা ইলেকট্রন দেওয়া আছে কোন একটা নির্দিষ্ট কক্ষপথে, ওই ইলেকট্রনটার কৌণিক ভরবেগ বের করতে বলে, একদম ইজি বিষয়। nh/2π, n মানে কক্ষপথ নাম্বার, h এর মানটা তোমরা জানো, d/2π। ওকে, পায়ের মানটাও তোমরা জানো, 3.1416। এবার আসো আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা। ফাইন। যে একটা পরমাণু দেওয়া আছে, এই পরমাণুর কি দেওয়া থাকে, শতকরা পরিমাণ, তাই না? সেখান থেকে আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলা হয়, বা আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া থাকে, তার শতকরা পরিমাণ বের করতে হয়, আইসোটপের ক্ষেত্রে বলছি। সো এটা নিয়ে আমার একটা টপিক, একটা আলাদা ভিডিও ক্লাস নেওয়া আছে, লেকচার আপলোড করা আছে, একটু দেখে নিবে, বা যাদের প্রয়োজন আমাকে ইনবক্স করতে পারে, ইনশাআল্লাহ লিঙ্ক পাঠিয়ে দিব। অরবিটালের শক্তির মান। অরবিটালের শক্তির মান বলতে কি বুঝিয়েছি, যেমন ধরো কোন একটি পরমাণু যখন আমরা ইলেকট্রন বিন্যাস করছি, আহ্বায়ক নীতি অনুযায়ী, আহ্বায়ক নীতি কি ছিল, ইলেকট্রন সমান নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে, তাই না? তাহলে এই নীতি অনুযায়ী অনেক সময় দেখা যায় যে খ নাম্বারে, সৃজনশীলে খ নাম্বারে এরকম একটা কোশ্চেন থাকে, যে পরমাণুতে ইলেকট্রন সমূহ 3d অপূর্ণ রেখে 4s এ কেন প্রবেশ করে, কেন প্রবেশ করে? কারণ 4s এর শক্তির মান কম, 3d এর শক্তির মান বেশি। আহ্বায়ক বলছে, আহ্বায়ক নীতিতে বলা আছে ইলেকট্রন সমূহ নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে, এই জন্য আগে 4s এ প্রবেশ করে, তারপর 3d তে প্রবেশ করে। এখন শক্তির মান স্যার কেমনে ক্যালকুলেট করব? শক্তির মান বলতে আমরা কি বুঝতেছি, এই যে আমরা আহ্বায়ক রুলস, যেটা নীতিটাই তো n+l নীতি। কি নীতি? n+l নীতি। n হচ্ছে কক্ষপথ নাম্বার, প্রধান কোয়ান্টাম নাম্বার, এবং কি l হচ্ছে সহকারী কোয়ান্টাম নাম্বার, যোগ করে দিতে হয়, তাহলে কোন একটা অরবিটালের শক্তির মান পেয়ে যায়। ডিটেলস ক্লাস নিব ইনশাল্লাহ। সো এর মাধ্যমে আমরা বুঝতে পারি কোন অরবিটালের শক্তির মান কম, কোনটা শক্তির মান বেশি, কোনটাতে আগে ইলেকট্রন যাবে, কোনটাতে পরে ইলেকট্রন প্রবেশ করবে। ফাইন। সো এটা মাথায় রাখতে হবে। দেন আমি বলবো রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেল, প্রস্তাবনা, সীমাবদ্ধতা এবং কম্পারিজন, দুইটার মধ্যে তুলনা তুলনা
রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেলের মধ্যে তুলনা, সেগুলো মাথায় রাখতে হবে। অনেক সময় সৃজনশীলে ঘ নাম্বারে অনেক সময় কিন্তু দিয়ে দেয় রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেলের মধ্যে তুলনা করো বা সীমাবদ্ধতা ব্যাখ্যা করো। ফাইন, চ্যাপ্টার 4 চলে যাব। পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। দ্যাট মিনস মৌলের পর্যায় ভিত্তিক ধর্ম, তাই না? যে ধর্মগুলো কি পর্যায় বা গ্রুপ অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয়, চেঞ্জ হয়, এগুলোই তো পর্যায়ভিত্তিক ধর্ম। ডেফিনেশন তোমরা পড়েছো। যেমন ধরো আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। কোন একটা পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে সবগুলাই কি হয়? বৃদ্ধি পায়। কোন একটা শ্রেণী, তাই না, উপর থেকে নিচের দিকে আসলে কি হয়? হ্রাস পায়। তো কিছু ধর্ম আছে, আমি যদি মৌলের আকারের কথা বলি, আকার কি হয়? উপর থেকে নিচের দিকে, অর্থাৎ দেখি গ্রুপের উপর থেকে নিচের দিকে আসলে কি হবে? আকারটা বৃদ্ধি পাবে, যেহেতু কক্ষপথ নাম্বার বৃদ্ধি পাচ্ছে, তাই না? একটা শক্তি স্তর বৃদ্ধি পাচ্ছে। আবার যদি একই পর্যায়ের বাম থেকে ডান দিকে যাও, শক্তি স্তর বাড়ে না, কিন্তু ইলেকট্রন সংখ্যা বাড়ে। এর জন্য শেষ কক্ষপথের ইলেকট্রন কর্তৃক নিউক্লিয়াসের আকর্ষণটা সহজে হয়, আকর্ষণটা বৃদ্ধি পায়। ফলে কি হয়? পরমাণুর আকারটা বা ব্যাসার্ধ একটু সংকুচিত হয়ে যায়, আকারটা ছোট হয়ে যায়। মূল কথা এটাই, এগুলো ডিটেলস আমি পড়িয়েছি, আবার পড়াবো। সো যেটা বলছিলাম, এগুলো হচ্ছে পর্যায়ভিত্তিক ধর্ম। এখান থেকে প্রতি বছরে ঘুরে ফিরে কোশ্চেন আসবেই। এবার আসো পর্যায় সারণীতে মৌলের অবস্থান, এটা ইম্পর্টেন্ট। কি রকম? যে কোন একটা পরমাণুর ইলেকট্রন সংখ্যা দেওয়া আছে বা পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, তোমাকে বলছে মৌলটি পর্যায় সারণীর কত নাম্বার পর্যায়ে বা কত নাম্বার গ্রুপে অবস্থান করবে। ফাইন, এটা বের করতে পারবা। ইলেকট্রন বিন্যাস করলে যদি এস এর উপর ইলেকট্রন প্রবেশ করে, তাহলে এস এর উপরে যত সংখ্যক ইলেকট্রন থাকে ততটাই গ্রুপ নাম্বার। এস এর পরে যদি পি থাকে, কি করতে হয়? এস এর আর পি এর ইলেকট্রন যোগ করে 10 যোগ করার একটা রুলস তোমরা শিখছো, তাই না? এস এর আগে যদি ডি থাকে, তাহলে এস আর ডি এর ইলেকট্রন যোগ করতে হয়। এই যে রুলস গুলা, ওইটা আবার ফলো করবা, দেখবা ডিটেলস। তাহলে এভাবে কি পর্যায় বা গ্রুপ নাম্বার আমরা নির্ণয় করতে পারি। পর্যায় নাম্বার বের করা তো আরো ইজি। শেষ কক্ষপথ নাম্বার যেটা এন এর মান যেটা, ওইটাই হচ্ছে কি? পর্যায় নাম্বার। ফাইন। সো এভাবে কোন একটা মৌলের কত নাম্বার পর্যায় বা গ্রুপে অবস্থান করবে, এটা বের করা খুব ইজি। বাট ধরো একটা পর্যায় সারণী দেওয়া আছে, পর্যায় সারণীর কোন একটা পর্যায়ের কোন একটা গ্রুপের নির্দিষ্ট একটা জায়গা ফাঁকা রেখে দিচ্ছে, ঠিক আছে, বা এক্স ওয়াই লিখে দিচ্ছে, হ্যাঁ, প্রতীকী মৌল। তাহলে এক্স মৌলটি কি নির্দেশ করে বা এক্স মৌলটি কি? এই টাইপের কোশ্চেন আসলে স্টুডেন্ট একটা আনইজি ফিল করে। এটা ইন্টারমিডিয়েট এই টাইপের কোশ্চেন গুলো বেশি দেয়, তারপরে তোমাদের কিন্তু আসতে দেখেছি। তো এই জন্য এই রিলেটেড কনসেপ্ট, এই কনসেপ্ট রিলেটেড আমার একটা ভিডিও আপলোড করা আছে, এটা ইনশাল্লাহ দেখে নিবে। ঠিক আছে। এবার চলে যাবো আমি চ্যাপ্টার 5, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন। এটা আসবেই, অর্থাৎ বন্ধন গঠন প্রক্রিয়া। সো আয়নিক বন্ধনের জন্য আমি যদি একটু সাজেস্ট করি, একটু প্রেসক্রাইব করি, কি ক্যালসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ঠিক আছে, মানে 2 নাম্বার শ্রেণী, 2 নাম্বার গ্রুপভুক্ত যারা আছে, তাদের সমন্বয়ে যে হ্যালোজেনের সাথে যুক্ত হয়ে যে আয়নিক বন্ধন গঠিত হয়। কথাটা ক্লিয়ার হয়? যেমন ধরো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তাই না, বা ফাইন বেরিলিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলোতেই ঘুরে ফিরে বেশি থাকে। বা হ্যাঁ, এগুলো কি করে? কোন একটা অধাতব মৌলের সাথে, যেমন ক্লোরিন, ফ্লোরিন, এগুলোর সাথে সংযুক্ত হয় আয়নিক যৌগ গঠন করতে পারে। আরো বাইরে দিচ্ছি, এর বাইরে কি, যেমন পটাশিয়াম ক্লোরাইড, লিথিয়াম ফ্লোরাইড, ফাইন, ম্যাগনেসিয়াম অক্সাইড, এগুলো কিভাবে আয়নিক বন্ধন গঠন করে, এগুলো মাথায় রাখবা, প্র্যাকটিস করবা। তো এখন কথা হচ্ছে, স্যার যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড পড়লে তো ক্যালসিয়াম ক্লোরাইড এমনি পাবো, ইটস ট্রু। ম্যাগনেসিয়াম ক্লোরাইড পারলে তুমি ক্যালসিয়াম ক্লোরাইড করতে পারবা। কেন? কারণ ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন, ক্যালসিয়ামের শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন, 2 নাম্বার গ্রুপের মৌল। সমযোজী, সমযোজী বন্ধন কার কার জন্য পড়বা? যেমন অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, অ্যামোনিয়া, হ্যাঁ, কার্বন টেট্রাক্লোরাইড। তো এগুলো পড়বা, প্র্যাকটিস করবা। ঠিক আছে, বন্ধন গঠনগুলা ট্রাই করবা, আঁকানো ট্রাই করবা। তারপর আসলে আমি দ্রবণীয়তাতে, যেটা অলমোস্ট সিকিউতে ঘ নাম্বারে থাকেই, দ্রবণীয়তা। যেমন ধরো সোডিয়াম ক্লোরাইডের পানিতে দ্রবণীয়তা ব্যাখ্যা করো। কি বলছি? লবণের, সোডিয়াম ক্লোরাইডের পানিতে দ্রবণীয়তা ব্যাখ্যা করো। তাহলে আমরা কি দেখছিলাম যে সোডিয়াম ক্লোরাইড, দ্যাট মিনস লবণ, এটা কি হয়? সোডিয়াম পজিটিভ আর ক্লোরিন নেগেটিভ আয়নে ভাগ হয়ে যাবে। এখন সোডিয়াম পজিটিভ, দ্যাট মিনস ক্যাটায়ন, ক্যাটায়নের চারিদিকে পানির অণু ঋণাত্মক অংশগুলো অবস্থান করবে, তাই না, ওএইচ নেগেটিভ অংশটা। আবার এই যে ক্লোরিন নেগেটিভ, যেটা হ্যাঁ লবণ থেকে কি আসছে, একটা ক্লোরিন নেগেটিভ অ্যানায়ন, এই অ্যানায়নের চারপাশে পানির অণু ধনাত্মক অংশ, দ্যাট মিনস এইচ পজিটিভ অংশগুলা কি চারদিক দিয়ে পরিবেষ্টিত হবে, আবদ্ধ অবস্থায় থাকবে, তাই না? তো এর মাধ্যমে কি হয়, আমরা দেখেছি যে সোডিয়াম ক্লোরাইডটা পানিতে এভাবে দ্রবীভূত হয়ে যায়, দ্যাট মিনস দ্রবণীয়তা। এটা সোডিয়াম ক্লোরাইড হতে পারে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তাই না, যে কোনো আয়নিক যৌগ তো হতে পারে। হ্যাঁ, আয়নিক যৌগের কথাই বলছি, এরা কি পানিতে দ্রবণীয়তা ব্যাখ্যা করতে বলা হয়। আরেকটা পড়বা বিদ্যুৎ পরিবাহিতা, ফাইন, তড়িৎ পরিবাহিতা। এখানে অ্যানোড ক্যাথোডের কিছু কনসেপ্ট থাকে, সেগুলো মাথায় রাখতে হবে। আমি একটু দ্রুত কথাগুলো বলছি। অষ্টক সম্প্রসারণ এবং দুয়ের নিয়ম। অষ্টক সম্প্রসারণের সংকোচন কি? অষ্টক নিয়মটা কি? ইলেকট্রন কি জানি আমরা, যে কোন একটা যৌগ কখন গঠিত হয়? সংশ্লিষ্ট পরমাণুগুলা স্থিতিশীলতা অর্জনের মাধ্যমে। স্থিতিশীলতা কেমনে অর্জিত হয়? অষ্টক নীতির মাধ্যমে বা দুইয়ের নিয়মের মাধ্যমে। অষ্টক নীতিটা কি? পরমাণুর শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন অর্জন করার যে ধর্ম, এটাই তো। এখন যদি 8টা ইলেকট্রনের চেয়ে কম বেশি হয় বা যৌগ গঠিত হয়, সেটাই তো অষ্টক সম্প্রসারণ হবে। সম্প্রসারণ মানে 8টার চেয়ে বেশি ইলেকট্রন হয়ে যাবে, সংকোচন কি 8টার চেয়ে কম ইলেকট্রন থাকবে। তো 8টার চেয়ে বেশি ইলেকট্রন হয়ে যায় যৌগ গঠন করতে,
কোনটা? ফসফরাস পেন্টাক্লোরাইডে। ওকে, CpCl5। ফসফরাসের শেষ কক্ষপথে দেখবো 10টা ইলেকট্রন হয়ে যাবে। ফাইন, তোমরা এই কনফিগারেশন গুলো, এই স্ট্রাকচার গুলো ড্র করবা, হ্যাঁ, গাঠনিক আকার গুলো লিখবা, প্র্যাকটিস করবা। আবার যে BF3 BeCl2, হ্যাঁ, যে বেরিলিয়াম ক্লোরাইড বা বোরন টেট্রাফ্লোরাইড, BF3, হ্যাঁ, বোরন টাইপ সো এই যৌগগুলোর ক্ষেত্রে বিশেষ করে BF3 এবং BeCl2 এটা দুইয়ের নিয়ম মেনে চলে। ইনফ্যাক্ট এই যে কি অষ্টক নিয়ম মেনে চলে না, এটা কিন্তু উদাহরণ হিসেবে মোস্ট ইম্পর্টেন্টলি মাথায় রাখতে হবে, এমসিকিউতে প্রায়ই সময় এটা আসে। ফাইন, আমি চলে যাবো চ্যাপ্টার 6-এ, ঘনমাত্রা এবং আয়তন রিলেটেড। কি বলছি? ঘনমাত্রা এবং আয়তন রিলেটেড। বা বলতে পারে যে কোন একটা দ্রবণ দেওয়া আছে, কোন একটা বিকার দেওয়া আছে, বলছে কি সোডিয়াম ক্লোরাইডের এতটুকু ভর দেওয়া আছে, কি ধরলাম 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দেওয়া আছে, যার আয়তন হচ্ছে 200 ml। ঠিক আছে, ফাইন। তাহলে ওই দ্রবণের, ওই বিকারস্থ দ্রবণের ঘনমাত্রা কত, মোলারিটি কত? তখন কি কোশ্চেন আমাদের কিভাবে সলিউশন করতে হবে তোমরা জানো, S = 1000 W/mv, তাই না? ধরে দেওয়া আছে দ্রবণের মধ্যে কি ঘনমাত্রা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, এবং পরিমাণটা দিয়ে দিছে যে সোডিয়াম ক্লোরাইড ধরলাম 20 গ্রাম দিছো। তাহলে ঠিক আছে, তাহলে ফাইন, আমি কি করতে পারি, মানে যে কোনো একটা দেওয়া থাকলে আরেকটা বের করতে পারি, যেটা বলছিলাম একটু আগে। ধরো ঘনমাত্রা দিয়ে দিচ্ছি আমি 0.5 m ঘনমাত্রার 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডকে দ্রবীভূত করা হয়েছে। ঠিক আছে, তাহলে ওই দ্রবণের আয়তন কত করতে হবে, বা আয়তন কত থাকতে হবে, বা ওই দ্রবণের আয়তন কত, তাহলে ভি এর মানটা সামনে নিয়ে আসতে হবে। আবার যদি বলতাম যে 0.5 m ঘনমাত্রার আহ একটা দ্রবণ তৈরি করতে কত, ধরলাম 200 ml একটা দ্রবণ তৈরি করতে কতটুকু সোডিয়াম ক্লোরাইড প্রয়োজন, অথবা কিভাবে এই দ্রবণটা তৈরি করতে পারো, তাহলে কি আমাদের ডব্লিউ এর মানটা বের করতে হবে। মূল কথাটা হচ্ছে কোশ্চেনে কি কি দেওয়া থাকবে এগুলো রাইট সাইডে আগে তুলবা, তোলার পরে তোমরা অটোমেটিকলি বুঝতে পারবা কি দেওয়া নাই। সো ওই অনুযায়ী ওই মানটা বাম পাশে বসাই দিবা। সূত্র জাস্ট মাথায় রাখো, এস ইজ ইকুয়াল টু 1000 W/mv। এস মানে কি মোলারিটি, এম হচ্ছে কি আণবিক ভর, ভি হচ্ছে ভলিউম মানে আয়তন, ভি ডব্লিউ মিনস ভর। ঠিক আছে, আণবিক সংকেত এবং স্থূল সংকেত নির্ণয় করা। আণবিক সংকেত স্থূল সংকেত কিভাবে নির্ণয় করছিলাম, যে কোন একটা ফাইন একটা যোগের মধ্যে পরমাণুগুলো শতকরা সংযুতি দেওয়া থাকে, শতকরা পরিমাণ দেওয়া থাকে, সেখান থেকে তোমরা কি করছো, আণবিক সংকেত বের করেছো, তাই না? এগুলো কিন্তু অনেক ইজি টপিক। তারপর কি সেখান থেকে তোমরা স্থূল সংকেত বের করতে পারো, বা স্থূল থেকেও আণবিক সংকেতে কনভার্ট করা যায়। লিমিটিং বিক্রিয়ক, কি বিক্রিয়া করে যে যৌগটা বা যেই বিক্রিয়কটা শেষ হয়ে যায়, লিমিটেশনস থাকে, তাই না, শর্ট থাকে, সেটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এগুলো দেখাবো ইনশাল্লাহ। ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের একটা বিক্রিয়া তোমাদের বই দেওয়া আছে। মিশ্রিত দ্রবণের প্রকৃতি। মিশ্রিত দ্রবণের প্রকৃতি মিন্স যে অ্যাসিড এবং ক্ষার, ধরো দুইটা দ্রবণে রাখা আছে, দুইটা বিকারে রাখা আছে, দুইটা বিকার সংযুক্ত করার মাধ্যমে বা দুইটা দ্রবণ সংযুক্ত করার মাধ্যমে উৎপন্ন দ্রবণের প্রকৃতি কেমন হবে। এর মানে কি অ্যাসিডিক হবে নাকি ক্ষারীয় হবে, ওকে, অম্লীয় নাকি ক্ষারীয়। এখন যে দ্রবণটা শেষ হয়ে গেছে বা বিক্রিয়ক, বা যেটা শর্ট পড়েছে, যেটা লিমিটিং বিক্রিয়ক হিসেবে আমরা পাবো। সো এই দ্রবণটা তো শর্ট, বাট যেটা বেশি পড়ছে, মানে যেটা বেশি আছে, যেটার পরিমাণটা বেশি, যেটা থাকা প্রয়োজন এর চেয়ে বেশি আছে, অতিরিক্ত দ্রব বা অতিরিক্ত বিক্রিয়ক। তাহলে অতিরিক্ত বিক্রিয়ক যেটা ধরলাম কি ক্ষার হচ্ছে অতিরিক্ত বিক্রিয়ক, মানে বেশি আছে, তাহলে দ্রবণের প্রকৃতিটা ক্ষারীয় হবে। বা যদি অ্যাসিড বেশি থাকে তাহলে অ্যাসিডীয় হবে, অম্লীয় হবে। ফাইন। সো আমি চ্যাপ্টার 7-এ চলে যাব। চ্যাপ্টার 7-এ যে টপিকটা প্রায় বছরই ঘুরে ফিরে আসে, সো এগুলোই তো থাকে, লাসাতেলের নীতি থাকেই বলা যায়। তবে আমি প্রথমত বলবো জারণ বিজারণ যুগপত ঘটে, অর্থাৎ ধরো সোডিয়াম ক্লোরাইড উদাহরণ দিল, অথবা রেডক্স যে কোনো একটা বিক্রিয়া দিল। সো রেডক্স বিক্রিয়া কোনগুলো, যেমন ধরো তোমরা পড়ছো সংযোজন বিয়োজন প্রতিস্থাপন দহন, তাই না? সো এগুলো প্র্যাকটিস করবা। সো যে কোনো একটা বিক্রিয়া দিয়ে বললো যে বিক্রিয়া জারণ বিজারণ যুগপত ঘটে। সোডিয়াম ক্লোরাইডের উদাহরণের কথা চিন্তা করো, সোডিয়াম একটা ইলেকট্রন দান করলে ধনাত্মক হয়, আবার ওই ইলেকট্রনটা যদি ক্লোরিন গ্রহণ করে তাহলে কি হবে, নেগেটিভ হয়। দুইজনে মিলে সোডিয়াম ক্লোরাইড একটা যৌগ গঠন করে, তাই না, সংসার গঠিত হয়। সো মূল কথা হচ্ছে এই যে সোডিয়াম ইলেকট্রন দান করছে, দান করছে মানে কি ছাড়ছে, ইলেকট্রন ছাড়ছে। জারণ মানে ছাড়ন, বিজারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণ। ক্লোরিন ওই কি ইলেকট্রনটা গ্রহণ করছে, দ্যাট মিন্স বিজারণ প্রক্রিয়া বা বিজারণ অর্ধ বিক্রিয়া সম্পন্ন হয়েছে। অর্থাৎ সোডিয়াম যখন ছাড়বে তাইলে তো আরেকজন গ্রহণ করে বিজারণ হইতে পারবে, তাই না, বিজারিত হইতে পারবে। অর্থাৎ জারণ বিজারণটা যুগপদ সংঘটিত হয়, একই সাথে সংঘটিত হয়। সো এগুলো ডিটেলস দেখাবো ইনশাল্লাহ, সো এগুলো মাথায় রাখবা। লাশ হাতে নেওয়ার নীতি প্রয়োগ। লাশ হাতে নেওয়ার নীতি, লাশ হাতে নেওয়ার নীতি না কিন্তু, হ্যাঁ। সো লাশ হাতে নেওয়ার নীতি। সো কোনো বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে যদি ওই অবস্থার একটা নিয়ামক, যেমন তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থান এমন ভাবে পরিবর্তিত হবে যেন কি ওই নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। এগুলো এক বাক্যে মুখস্থ রাখা ট্রাই করবা। যেমন আমি যদি স্পেসিফিক কিছু কথা বলি, ফিজিক্সের ক্ষেত্রে ধরো ওহমের সূত্র, বা কেমিস্ট্রির ক্ষেত্রে লাশ হাতে নেওয়ার নীতি। সো এই যে বিভিন্ন নীতিগুলো, রুলস গুলো, এগুলো কিন্তু ভাইবা বোর্ডে
এক্সামে মৌখিক পরীক্ষায় কিন্তু অনেক সময় তোমাদের টিচার ধরতে পারে। শুধু তাই না, এগুলো তো আসলে আমাদের সিকিউর জন্য, লিখিতের জন্য ইম্পর্টেন্ট। অনেক সময় তোমাদের রিলেটিভসরা কিন্তু মাঝে মধ্যে তোমাদের এসে ধরে বসতে পারে, তাই না? যে সায়েন্সে পড়ো, 9-10-এ পড়ো, আচ্ছা বলো তো ওমের সূত্রটা কি ছিল, বা লাস্ট সাতিলের নীতিটা কি? তখন কিন্তু একটা যেন আনইজি, মানে অকার্ড সিচুয়েশনে না পড়তে হয়। এই জন্য আমাদের এগুলো মাথায় রাখতে হবে। মোস্ট ইম্পর্টেন্টলি এগুলোতে এক্সামেও কাজে লাগছে। আচ্ছা, বিক্রিয়া সমূহ তো স্যার ভালো কথা, বিক্রিয়া সমূহ তো জানিয়ে আসবে। এখন কোন বিক্রিয়াগুলো পড়বো? যেমন এই যে বিশেষ করে যদি বলি, জারণ বিজারণ রিলেটেড যে বিক্রিয়াগুলো আছে, কি সংযোজন বিয়োজন প্রতিস্থাপন দহন। এখন তোমরা সংশ্লেষণ সংযোজন, তাই না, এর মধ্যে একটু কনফিউজড হয়ে যাও, তো এগুলো একটু ভালোভাবে দেখবা। তারপর শেষের দিকে কোনগুলো আছে, যেমন ধরো এই স্পেসিফিক কিছু, মানে স্পেশাল রিয়াকশন গুলা, বিশেষ রিয়াকশন কি কি আছে, যেমন পলিমারকরণ বিক্রিয়া আছে, সমাণু বিক্রিয়া আছে, তাই না, বা লোহায় কেমনে মরিচা পড়ে। তাহলে এই বিক্রিয়াগুলো অবশ্যই ভালোভাবে দেখতে হবে। ঠিক আছে, তারপর চলে যাব আমি চ্যাপ্টার 11, পারস্পরিক রূপান্তর। এখন বলতে পারো স্যার আমরা তো জানি পারস্পরিক রূপান্তর আসবে, এখন কোনটা থেকে কোনটা আসবে? মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে অ্যালকিন, অ্যালকাইন থেকে অ্যালডিহাইড, অ্যালকোহল অথবা কি বিভিন্ন অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। সো অ্যাসিডের রূপান্তর গুলো জানতে হবে। সো অ্যাকচুয়ালি এগুলো কিন্তু ইজি প্রসেস, তোমরা জাস্ট একটা ট্রিক্সটা ধরে ফেললে, ক্লাস নিবো ইনশাল্লাহ, ট্রিক্সটা ধরে ফেললে দেখা যায় যে একটা থেকে আরেকটা কনভার্ট কেমনে করতে হয় এটা ইজিলি বুঝতে পারবা। এখন যে কোনো যৌগ দেখ না কেন, একই সমগোত্র শ্রেণীর হলেই হলো। আচ্ছা, অ্যালকিন এবং অ্যালকাইনের অসম্পৃক্ততা। অ্যালকিন কোনগুলা দ্বিবন্ধন যুক্ত থাকতে হয়, তাই না? আর অ্যালকাইন হচ্ছে ত্রিবন্ধন যুক্ত থাকে, তাই না? সো এই যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত যৌগগুলা থাকে তারা অসম্পৃক্ত হয়। ঠিক আছে, সো ব্রোমিন দ্রবণ পরীক্ষা একটা আছে, সো এটাও দেখবা, আমি ডিটেলস বলছি না। পলিমার রিয়াকশন, এই যে অসংখ্য পলিমার মিলিত হয়ে একটা কি হয়, অসংখ্য মনোমার মিলিত হয়ে একটা পলিমার হয়, অর্থাৎ ইথিন মিলে পলিথিন হয়, তাই না? সো কি দেখছিলা, অক্সিজেনের উপস্থিতিতে অনেকগুলো ইথিন অণু সংযুক্ত হয়ে বৃহৎ আকৃতি বিশিষ্ট একটা পলিথিন তৈরি হয়েছে, তাই না? এর মানে পলিমার গঠিত হয়েছে, মনোমার সংযুক্ত হয়ে পলিমার হয়, ইথিন একসাথে হয়ে পলিথিন হয়, এটাই তো। সো অক্সিজেনের উপস্থিতির প্রয়োজন ছিল 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1200 হেক্টরস্ফিয়ার চাপ। এই তাপমাত্রা, চাপ, প্রভাবক এগুলো মোস্ট ইম্পর্টেন্টলি মাথায় রাখবা। ক্লোরিনেশন দ্যাট মিনস ক্লোরিনের সাথে রিয়াকশন। কার রিয়াকশন? যেমন ধরো তোমাদের বইয়ে আছে মিথেন, সো মিথেন যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া করে স্টেপ বাই স্টেপ, ফাইনালি কি দেখছিলা, কার্বন টেট্রাক্লোরাইড। আচ্ছা, এখানে কিন্তু ক্লোরোমিথেন তৈরি হয়েছিল, তাই না? ফাইন, ক্লোরোমিথেন তৈরি হয়েছিল। সো যা রিয়াকশনে যা প্রডিউস হয়, প্রোডাক্ট যেটা পাই, সো এগুলো স্টেপ বাই স্টেপ মাথায় রাখা ট্রাই করবা। মূল কথা একটাই, সো পড়াটা একটু গুছাই নিতে হবে। অধিকাংশ স্টুডেন্টই বলে যে স্যার কি যে বুঝি না, ওইটাই বুঝি না। মূল কথা হচ্ছে যে ওভারঅল টপিক গুলা টেক্সট বুক অনুযায়ী সে পড়ছে, সে বুঝতে পারছে, ভালো কথা। কিন্তু যখন এক্সাম রুমে যাচ্ছে ওইগুলো আনইজি ফেস করছে, বা কিভাবে অ্যান্সার করতে হবে, কোন ওয়েতে আগাতে হবে, কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে, এটা বুঝতে পারে না। এজন্য আমাদের এই আমি যদি বলি এই ভিডিওটা অ্যাকচুয়ালি করা, সে এই টপিকের বা এই অধ্যায়ের কোন কোন টপিকগুলো থেকে এক্সামে আসবেই, আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সাজেস্ট করে দিলাম। মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে আরো কিছু কথা আছে, যেমন ফিজিক্সের কথা যদি বলা হয়, ফিজিক্সের বগ হয় যে ম্যাথমেটিক প্রবলেম গুলো থাকে, উদ্দীপকে যে মানগুলো দেওয়া থাকে, ঠিক আছে, সো অ্যান্সার যেটা চাওয়া হয়, মানে যেটা সলিউশনস করতে বলা হয়, মূল কথাটা হচ্ছে সো কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবো স্টুডেন্ট বুঝতে পারে না। এই জন্য আমি কিছু ট্রিক্স অ্যাপ্লাই করার কথা বলেছি, অন্যান্য ভিডিওতে বলেছি। তো শর্টে যদি বলি যে টপিক অনুযায়ী বা উদ্দীপকে কোন কোন মানগুলো দেওয়া আছে, এই মানগুলো প্রতীক সহ ডান পাশে লিখে ফেলবা। তাহলে আমরা বুঝতে পারবো যে এই প্রতীকগুলো ইউজ হয় কোন সূত্রের মধ্যে। তাহলে অটোমেটিকলি বুঝতে পারবো যে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, কার মান বের করতে হবে। যাই হোক, এগুলো নিয়ে ডিটেলস কথা বলবো, এগুলো নিয়ে এখন একটু কমপ্লেক্স করছি না কথাগুলো। সো মূল কথা এটাই যে 6টা অধ্যায় এখানে সাজেস্ট করা আছে। যদি আমি বলছি আগেই যে তোমাদের উপর বিভিন্ন এক্সপেরিমেন্ট করা হচ্ছে, ইটস ট্রু, বাট 6টা অধ্যায় এভাবে যদি তুমি কম্পেয়ার করো, এভাবে চিন্তা করো, 6টা অধ্যায় কমপ্লিট করতে খুব বেশি টাইম লাগবে না। এখনো সামনে যে সময়টুকু আছে এটা ভালোভাবে ইউটিলাইজ করো, সময়গুলো কাজে লাগাও। প্রয়োজনে আমার সাথে বিভিন্নভাবে কমিউনিকেট করে যে কোনো প্রবলেম যদি তোমার হয় ইনশাল্লাহ আমাকে জানাও। ঠিক আছে, সো যেটা বলছিলাম প্রথমেই, এই বই থেকে শুরু করে বিভিন্ন সাজেশনস, বিভিন্ন নোটশিট প্রণয়ন করা। যেমন ধরো আমি যদি সংক্ষেপে বলি, এই যে এখানে কিন্তু তোমাদের জন্য বিভিন্ন সাজেশন নোটশিট এর মধ্যে আমি কি ফাইল করে রেখে দিয়েছি। সো যারা সরাসরি আসছো তারা তো পেয়ে যাচ্ছ, এগুলো স্ক্যান করে যাদের প্রয়োজন ইনশাল্লাহ আমি মেল করতে পারবো বা হোয়াটসঅ্যাপ করতে পারবো, ফ্রি, এগুলোর জন্য কোনো পেমেন্ট করতে হবে না, ঠিক আছে, এগুলো তোমাদের জন্য ফ্রি। সো দোয়া রাখবে আমার জন্য, সো তোমাদের সকলের জন্য দোয়া থাকবে। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই সময় সুস্থ থাকতে হবে। আর আরেকটা কথা যেটা না বললে নয়, কথাগুলো হয়তো একটু ডিটেলস হয়ে যাচ্ছে, তারপরে বলতেই হচ্ছে, শুধু পড়াশোনার পেছনে বা বইয়ের পড়ার টেবিলে বসে থাকলেই হবে না। তো আমাদের জীবনটাকে একটু এক্সপ্লেন, বা আমি বলবো যে মানুষের জীবনটাকে, মানুষ আশরাফুল মাখলুকাত। এর মানে হচ্ছে তুমি এর মধ্যে যে প্রতিভাগুলো আছে, বা তুমি তো সৃষ্টি সেরা যেতে না, সো তোমার আত্মকেন্দ্রিক হলে হবে না। এটা আমি সবসময় বলি যে অনেক স্টুডেন্ট আছে বা অধিকাংশ ক্ষেত্রে মানুষের মধ্যে যে ইন্টেনশন, কোন ইন্টেনশন কাজ করে, যে কি পড়াশোনা, জন্ম, পড়াশোনা, চাকরি, সংসার, মৃত্যু, এই প্রসেসের মধ্যে দিয়ে গেলে মানুষ তোমাকে মনে রাখবে না তুমি সৃষ্টির জন্য বা এই পৃথিবীর জন্য কিছু করে রেখে যেতে পারো না। মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে তোমার একটা কাজের মাধ্যমে, এটা হতে পারে তোমার একটা বৃক্ষরোপণের মাধ্যমে, কোনো হতাশাজনকে মোটিভেট করার মাধ্যমে, তোমার লেখার মাধ্যমে, অথবা হতে পারে ভালো একটা ভিডিও
কি প্রচারের মাধ্যমে, এর মাধ্যমে কি হতে পারে, তোমার সওয়াবের কাজ বা তোমার কিছু কিছু কি বলবো, তোমার মৃত্যুর পরেও তোমার এই কাজগুলো যখন থেকে যাবে, এটা কিন্তু তোমার কি মৃত্যুর পরেও তোমার কবরে পৌঁছাতে থাকবে। অনেক ভালো কাজ এরকম আছে, বা সন্তানকে ভালোভাবে মানুষ করে যাওয়া এর অন্তর্ভুক্ত। মূল কথা হচ্ছে ভালো মানুষ হতে হবে, ভালো ছাত্র হলেই হবে না। তো আজকে এই পর্যন্তই থাকবে। সো আশা করি শেষ পরবর্তীতে পরবর্তীতে আমরা যে ভিডিওটি নিয়ে আসবো ফিজিক্সের উপর নিয়ে আসবো, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।